শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং তার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার ফরিদ উদ্দিন স্যার, এবং অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন সহযোগী অধ্যাপক ডাক্তার ফারহানা আক্তার। স্যার, আমরা যেহেতু কিছুদিন আগেই বিশ্ব ডায়াবেটিক্স ডে পালন করলাম আমরা 14 নভেম্বরে, সো প্রথমেই আমরা জানতে চাইবো এই ডায়াবেটিসের একটা সার্বিক যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা আমরা কিভাবে করতে পারি। ধন্যবাদ আপনাকে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আলটিমেটলি রোগী বলেন, প্ল্যানাররাই বলেন বা আমাদের কনসালটেন্টই বলেন, মূল কাজটা তো হচ্ছে রোগীর সার্বিক কল্যাণ। যেটা আমাদের ইব্রাহিম স্যারের ভাষায় যদি বলি, যে অফার দ্য পেশেন্ট হ্যাভ এ নর্মাল অর নিয়ার নর্মাল লাইফ। আমাদের ডায়াবেটিস রোগীর চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে তাকে ওই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়া, যাতে নর্মাল বা নিয়ার নর্মাল লাইফ তাকে উপহার দিতে পারে। কেন তাহলে এই স্লোগানগুলো? তাহলে আরেকটু গোড়ার দিকে যাওয়া দরকার আমাদের। সারা বিশ্বে যে হারে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, যে 50-60 কোটি লোক, যদি মিলিয়নে আমরা 400-500 মিলিয়ন বলছি, গড়ে 10 জনে একজনের ডায়াবেটিস। বাংলাদেশেরও 10 জনে একজনের ডায়াবেটিস। বাংলাদেশে যারা গর্ভবতী মা, তাদের ডায়াবেটিসের রেট অনেক বেশি, 7 জনে একজন ডায়াবেটিস। এবং যেটা আমাদের অকল্পনীয়, যে ছোটো বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারা, তাদের ডায়াবেটিসগুলি আমরা যখন স্টুডেন্ট লাইফ তখন এগুলি শুনতামই না, এবং শুনলেও ভাবতাম যে এগুলি টাইপ 1 ডায়াবেটিস, তো আড্ডিসার মানে মরণাপন্ন এরকম অবস্থায় আসতো। নাদুস বাচ্চা, সে মোটা হচ্ছে, এই জন্য মা নিয়ে আসে, টেস্ট করে দেখি ডায়াবেটিস। তো এই যে ইয়ংদের ভিতরে, বিশেষ করে আন্ডার 30 ভিতরে যে ডায়াবেটিসের প্রবণতা যে হারে বাড়ছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, এবং এটা বোঝা হয়ে আসছে সারা দুনিয়া, তার সাথে আমরা। এবং খালি একটা রোগ হলো, কিন্তু দেখা গেল যে রোগের কোনো জটিলতা তেমন নাই, তাহলে মানুষ ভয় পায় না। কিন্তু এটা এমন একটা জটিল রোগ। তা ডায়াবেটিস যেন একটা মহামারী। ডায়াবেটিস হচ্ছে একটা গ্লোবাল বার্ডেন, বাংলাদেশ সহ। এবং এটার যে জটিলতা, এটা আরও ভয়াবহ। কারণ এটাকে উপাধি দেওয়া যে ডায়াবেটিস হচ্ছে একটা সাইলেন্ট কিলার। আর 10টা রোগের মতো, যেরকম হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার বলি আমরা, ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলি, এর মতো ডায়াবেটিসও একটা সাইলেন্ট কিলার। যে রোগী বুঝবেই না তার কিডনি নষ্ট হবে, রোগী বুঝবেই না হঠাৎ অন্ধ হয়ে যাবে, রোগী বুঝবেই না হঠাৎ হার্ট অ্যাটাক হবে, রোগী বুঝবেই না যে তার রক্তের নালী বন্ধ হয়ে গেলো, হাঁটতে পারতেছে না, পায়ে ঘা হয়ে গেলো। তো এই যে ভয়াবহ জটিলতাগুলা, এবং এটা যদি ইন টার্মস আমরা নর্মালের সাথে তুলনা করি, তাহলে নর্মালের পরেই হচ্ছে এখন ডায়াবেটিস, যে ব্লাইন্ড হয়ে যাওয়া হঠাৎ। নন ট্রমাটিক ব্লাইন্ডের নেক্সট ওয়ানই হচ্ছে ডায়াবেটিস। এখন কিডনির যে ট্রান্সপ্লান্টই বললেন, ডায়ালাইসিসই বললেন, এগুলির সাধারণ ইয়ের পরে এটা হচ্ছে এখন 1 নম্বরে কাতারে এসে যাচ্ছে। কারণ এখন গ্লোমারুলোনেফ্রাইটিস এগুলো কমে গেছে, এখন এইটা প্রথম সারিতে এসে যাচ্ছে। অ্যাম্পুটেশন, নন ট্রমাটিক অ্যাম্পুটেশনের ট্রমার পরেই মেন কারণ হয়ে যাচ্ছে। স্পোর্টসের লোক আপনি তো ভালো বুঝবেন যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাক, যে নর্মাল লোকের যারা নন, তাদের চাইতে অনেক গুণ বেশি হয়ে গেছে ডায়াবেটিস। কেন? যে একটা ডায়াবেটিসে এই যে জটিলতাটাগুলা, কারণ ডায়াবেটিসের রোগী মেনলি মরে হার্টের জন্য বা কার্ডিওভাস্কুলার প্রবলেমের জন্য। কেন? যে একজন সাধারণ মানুষের হার্টের ঝুঁকি একটা হইতে পারে, যে উনি মোটা। আরেকজন দেখা গেল যে হ্যাংলা পাতলা, সিগারেট খান, ঝুঁকি। আরেকজন লোক হচ্ছে হ্যাংলা পাতলা কিন্তু তার কোলেস্টেরল বেশি। কিন্তু একজন ডায়াবেটিক, উনি মোটা, উনি হাইপারটেনসিভ, ওনার কোলেস্টেরল বেশি। এবং এশিয়ানরা, বিশেষ করে বাংলাদেশের অলমোস্ট 50% লোক হচ্ছে সিগারেট খাওয়া। তাহলে একের ভিতর কত হইল? যে 5টা হার্টের ঝুঁকি, অলমোস্ট একাধিক ঝুঁকি একজন ডায়াবেটিক রোগীর, যার কারণে এদের হার্ট অ্যাটাকের প্রবণতা, হার্ট অ্যাটাক হওয়া, এগুলি অনেক গুণ বেশি। এখন এই যে ভয়াবহ অবস্থা,
এটাকে রিকগনাইজ করে, কারণ ডায়াবেটিক ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে IDF বহু আগে 1992 থেকেই পালন করত, কিন্তু জাতিসংঘ 2006 সালে রেজলিউশনের মাধ্যমে এটাকে জাতিসংঘ দিবস হিসাবে ঘোষণা দেয়। 2007 থেকে সারা দুনিয়া পালন করছে। এটার একটা হচ্ছে সিভিয়ারিটি, আর এটা হলো ম্যাগনিচিউড, যে হারে বাড়ছে 10 জনে একজন, এবং যে হারে এটার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা জাতিসংঘ সিগন্যাল দিচ্ছে যে না, এটা যদি আমরা চ্যালেঞ্জ মোকাবিলা না করতে পারি তাহলে সিভিলাইজেশনই নষ্ট হয়ে যাবে। যে বাচ্চা ভবিষ্যতের জন্য আমাদের নাগরিক হচ্ছে, ভবিষ্যৎ কর্ণধার হবে, সে যদি এখন স্কুল গোয়িং বাচ্চা ডায়াবেটিস হয়, তো ও জাতিকে কি দিবে? এই জন্যই সোচ্চার, সারা দুনিয়া সোচ্চার, আমাদেরও সোচ্চার হওয়া উচিত। এবং আমরা তো অত্যন্ত খুশি যে বাংলাদেশে ডায়াবেটিসের চর্চা সেই ইব্রাহিম স্যারের 50 বছর আগের থেকে শুরু হয় এবং এখনও হচ্ছে। এবং স্যারের মাধ্যমে গ্রামে গঞ্জের লোকজনও আমার ডায়াবেটিস এটা বলে, ঘন ঘন পেশা বললে বলে ও আমার কি ডায়াবেটিস হয়ে গেল, এটুকু। কিন্তু অ্যাওয়ারনেস যতটা আছে, কার্যক্ষেত্রে আমরা এত কাজে লাগাইতে পারিনি। আমাদের 1.5 কোটির মতো ডায়াবেটিস যেগুলো হিসাব করা, তার অর্ধেকই এখনো ডিটেক্ট হয়নি। আচ্ছা, মানে আমরা অনেক তাহলে আমাদের আর্লি ডিটেকশন এন্ড ম্যানেজমেন্ট এটা হচ্ছে সুফল পাওয়ার প্রথম সোপান। অনেক ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার আসবো স্যার। আমাদের সাথে সরাসরি যুক্ত আছে চিটাগাং থেকে ডক্টর ফারহানা ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে জানতে চাবো যে স্যার যেটা বললেন যে এই যে ডায়াবেটিস তো আসলে সব রোগেরই একটা সাইলেন্ট কিলার হিসেবে থাকে, তো সরকারি ব্যবস্থাপনায় একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধা কতটুকু আছে বা কিভাবে এটা করতে পারছি আমরা? ভালো খারাপ সবকিছুই তো আছে। আমি প্রথমে ভালোটা দিয়ে শুরু করি। যেমন ধরেন, আমি তো অনেকদিন ধরে আছি। প্রথমে আমি দেখতাম যে মানে অনেকগুলো ওষুধই সাপ্লাই ছিল না, ইনসুলিন সাপ্লাই ছিল না, পেশেন্টকে কিনতে হতো। আর মুখে খাওয়ার যে ওষুধ, 1টা 2টা ওষুধ ছাড়া আসলে বেশিরভাগ ওষুধই পেশেন্টকে কিনে খেতে হতো হাসপাতালে ভর্তি হলে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একদম আনইন্টারাপ্টেড আমরা ইনসুলিন সাপ্লাই পাচ্ছি। হ্যাঁ, খুব রেয়ার যে হঠাৎ করে হয়তো সাপ্লাই থাকে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা পাই এখন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু ওষুধ আছে ডায়াবেটিসের আগে ছিল মেটফর্মিনটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু মেটফর্মিন ছাড়াও এখনো কয়েকটা ড্রাগ কিন্তু আমরা অ্যাভেলেবেল পাই। আর আপনি জানেন যে উপজেলা হসপিটাল হেলথ কমপ্লেক্স যেগুলো, ওগুলোতে কিন্তু NCD কর্নার খোলা হয়েছে, মানে অসংক্রামক রোগের একটা কর্নার খোলা আছে, ওখানে কিন্তু ডায়াবেটিসের এই ওষুধগুলো দেওয়া হয়। আমাদের হসপিটালে ওগুলো অ্যাভেলেবেল। তো 2-1টা মুখে খাওয়ার ওষুধ এখন অ্যাভেলেবেল, সাথে আমরা ইনসুলিন পাচ্ছি। কিন্তু ইনসুলিনের মধ্যে আমরা আসলে আধুনিক যে ইনসুলিনগুলো ইউজ করি, যেমন আমি একটা স্টাডি করতে গিয়ে মানে ইউকের সাথে একটা স্টাডি করতে গিয়ে আমি তখন রিয়েলাইজ করলাম, তারা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তোমাদের হসপিটালে কি লং অ্যাক্টিং ইনসুলিন সাপ্লাই আছে কিনা সরকারিভাবে, নাকি পেশেন্টকে লোকাল ফার্মেসি থেকে কিনতে হয়। তো আমি বলছিলাম যে না, এই আধুনিক যে ইনসুলিনগুলো এগুলো কিন্তু সাপ্লাই নেই। আমাদের সেই পুরনো যে ইনসুলিনগুলো আমরা রেগুলার ইনসুলিন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, এগুলো আমরা পাচ্ছি, কিন্তু নতুন যে ইনসুলিনগুলো সেগুলো আমাদের সাপ্লাই নেই। তো তারা না খুব অবাক হয়েছিল যে এটা সরকারি পর্যায়ে নেই কেন। তো এই ইনসুলিনগুলো কিন্তু আমাদের আসলে অ্যাভেলেবেল করা উচিত, এগুলো আমাদের অ্যাভেলেবেল সাপ্লাই নেই। আর এছাড়া পরীক্ষা নিরীক্ষার মধ্যে সরকারি হসপিটালে মোটামুটি হয় সব কিছুই, যতটুকু দরকার তাদের সাধ্য অনুযায়ী। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা একটা অসংক্রামক রোগ। তো এখানে প্রচুর পেশেন্ট। এখন আমাদের বেড হচ্ছে আপনার 8টা মেল বেড, 8টা ফিমেল। আমি আমার চিটং মেডিকেল কলেজের কথা বলছি। 8টা মেল, 8টা ফিমেল। তো এত পপুলেশন চিটংয়ে প্রায় মানে 2-3 লাখ পেশেন্ট কিন্তু এখানে ডায়াবেটিক পেশেন্ট। তো এবং আমাদের মেডিকেল কলেজ হচ্ছে একটা টারশিয়ারি কেয়ার হসপিটাল, যেখানে বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে আসে পেশেন্ট। তো তাদের জন্য আসলে খুবই অপ্রতুল এটা। ইভেন আমার এখানে এই যে ডায়াবেটিসের কিছু ইমার্জেন্সি থাকে, যেমন টাইপ 1 ডায়াবেটিসের জন্য বা টাইপ 2 এর জন্য ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, যেগুলো যাই হোক ইমার্জেন্সিতে, এগুলোর জন্য আমাদের অ্যাটলিস্ট একটা HDO দরকার, সেটাও পর্যন্ত আমাদের নেই। অর্থাৎ আমরা কোনো ইমার্জেন্সি সাপ্লাই দিতে পারি না পেশেন্টকে। আমাদের মোস্ট হচ্ছে ইনডোরে আমাদের কিছু পেশেন্ট থাকে,
আনকন্ট্রোল ডায়াবেটিস, আর আউটডোর বেসিসে আমরা সাপ্লাই দিই। কিন্তু আউটডোরে যে পেশেন্টগুলো তাদেরকে কিন্তু আমরা ওষুধ তেমন একটা দিতে পারছি না। আমি যে একটু আগে যে মেডিসিনগুলোর অ্যাভেলেবিলিটির কথা বলছিলাম, এটা কিন্তু আমার ইনডোরে। আমি আউটডোরের পেশেন্টকে, আউটডোর কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আমাদের, ধরেন প্রতিদিন এখানে 120 থেকে 30টা পেশেন্ট আমাদের অ্যাটেন্ড করতে হয়। তাহলে সপ্তাহে আপনি চিন্তা করেন কি পরিমাণ পেশেন্ট আসে, এবং এদেরকে আমরা জাস্ট একটা প্রেসক্রিপশন লিখে আমাদের ছেড়ে দিতে হয়। খুব খুব কমই, ধরেন মেটফর্মিন বা এই জাতীয় ওরাল ড্রাগ পায়, কিন্তু ইনসুলিন পায় না আউটডোরের পেশেন্টরা। অনেক আর ধন্যবাদ। যেগুলা আধুনিক ইনসুলিন সেগুলো তো নাই। তো এই অপ্রতুলতার মানে আমাদের বেড সংখ্যা বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, লজিস্টিক সাপ্লাই বাড়াতে হবে, এবং আমি খুব বেশি জোর দিই যে একটা এইচডিইউ দিতে হবে। কারণ এই ডায়াবেটিক ইমার্জেন্সিগুলো তো আমরাই ম্যানেজ করব, এগুলো তো আমাদেরই কাজ। এটা তো মানে অন্য ডিপার্টমেন্টের কাজ না, কাজে এটা এই সেটআপটা আমাদের থাকা উচিত। অবশ্যই, কিন্তু ম্যাডাম মানে আমি এটুকু অ্যাড করতে চাই স্যারের মাধ্যমে যে আমাদের দেশে এই যে সরকারি ব্যবস্থাপনায় যে ডায়াবেটিসের চিকিৎসা পাওয়া যায়, এইটারই কিন্তু ধারণা অনেকের মধ্যে নাই। অনেক মানে বিভিন্ন জায়গায় ডায়াবেটিস সেন্টার বা মানে প্রাইভেট জায়গাগুলিতেই যাওয়ার অভ্যাস, যে আমাদের সরকারি আপনার মাধ্যমে যে ইনফরমেশনটা গেল যে আউটডোরেও ডায়াবেটিসের রোগীর চিকিৎসা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্যারের কাছে আসবো। ফারহানার ওই জিনিসটারই ধারাবাহিকতা আমরা বলতে চাই যে আমাদের মানে এসএডবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে এই দাবি দেওয়া যে পর্যায়ক্রমে সমস্ত মেডিকেল কলেজগুলিতে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট খোলা হোক। 8টা ছিল, আরও 6টা হয়েছে, 14টা, এবং ঠিক পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজগুলিতেও খোলা হোক। কারণ এই সার্ভিস আলহামদুলিল্লাহ আমাদের সরকারি হাসপাতাল যেরকম দিচ্ছে মেডিকেল কলেজগুলো, বেসরকারি বহু মেডিকেল কলেজে এখন এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, যেমন এনামে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের আনোয়ার খানে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, অনেক জায়গায় বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, ওনারা সার্ভিস দিচ্ছেন। প্রয়োজন হচ্ছে শুধু পৃষ্ঠপোষকতা, এবং সরকার আগাচ্ছে যেভাবে বলল যে আমাদের সরকারি মেডিকেল কলেজগুলিতে এখন ইনসুলিন, গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিছে যে ইনসুলিন তো লাইফ সেভিং হরমোন, মানুষের জীবন, কারণ এটা কনস্টিটিউশনাল রাইট যে একজনের জীবন বাঁচানো, যে টাইপ 1 বাচ্চারা ইনসুলিন ছাড়া বাঁচবে না। গভর্নমেন্ট সেই প্রজেক্ট নিছে যে টাইপ 1 বাচ্চাদেরকে বিনা পয়সায় ইনসুলিন চিকিৎসা দিবে সারা জীবন। হ্যাঁ, এবং সেটা পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা গাইডলাইন তৈরি করে দিছি, বিভিন্ন উপজেলা থেকে এগুলি পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হবে, আলটিমেটলি নেশন ওয়াইড ছড়িয়ে দেবে। তো আগাচ্ছে। প্রয়োজন হচ্ছে এখন যারা পলিসি মেকার তাদের আগেই আসা, যে এটা তো লাইফ সেভিং, লাইফকে ঠেকাও, আর যারা আক্রান্ত হলো তাদেরকে সুস্থ রাখো। তা না হলে এরাই তো মেনলি যারা ডায়াবেটিক রোগী, এরাই বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছে, অনেক মানে ইম্পর্টেন্ট পজিশনে সার্ভিস দিচ্ছে। বহু জেনারেল সাহেবরা ডায়াবেটিক, বহু সেক্রেটারি সাহেবরা ডায়াবেটিক, বহু পলিসি মেকাররা ডায়াবেটিক। এরা যদি হঠাৎ করে অন্ধ হয়ে যায়, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মরে যায়, এটা দেশের জন্য লস। অবশ্যই স্যার। তাহলে এই লসকে ঠেকানোর জন্যই সামগ্রিকভাবে আমরা চাই যে মেডিকেল কলেজ ভিত্তিক, ইনস্টিটিউশন ভিত্তিক এই সার্ভিসগুলি শুরু হোক। কারণ ওই যে প্রথমেই শুরু করছো তুমি যে ডায়াবেটিসের হচ্ছে সমন্বিত সামগ্রিক চিকিৎসা, এটা তো কোনো ক্যাম্পে সম্ভব না, কোনো একটা স্যাটেলাইট জায়গায় সম্ভব না। কারণ এখানে তার দরকার সুগার, তার দরকার প্রেশার, তার দরকার কিডনি, তার দরকার চোখ, তার দরকার হার্ট, তার দরকার হচ্ছে ওয়েট ঠিক করা, প্লাস সাইকাট্রিকে তো আমরা বাদ দিতে পারবো না, সাইকোলজিক্যাল ওয়েলবিং যেটা, সেটাও দরকার। এবং এটা একমাত্র সম্ভব ইনস্টিটিউশন বা মেডিকেল কলেজ ভিত্তিক সার্ভিসের মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, কারণ হচ্ছে কি এই যে আক্রান্ত হয়ে গেলে কিভাবে চিকিৎসা করব সেটা নিয়ে তো আমরা মানে প্রতিনিয়তই মানে বাধার মধ্যে পড়ি। কিন্তু আমি ছোট্ট একটি বিরতি নিব এবং বিরতি পরে এসে কথা বলবো যে আক্রান্ত না হওয়ার জন্য প্রিভেনশন নিয়ে কিভাবে কাজ করতে পারি। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্যার, বিরতির আগে যেভাবে বলছিলাম যে ডায়াবেটিস প্রিভেনশন নিয়ে আমাদের কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আর স্পেশালি ডায়াবেটিসের মতো যেটা লং টাইম ম্যানেজ করা যায়, কিওর করা যায় না, এরকম রোগের ক্ষেত্রে কি প্রিভেন্ট করা আদৌ সম্ভব, নাকি কারো যদি জেনেটিক্যালি হওয়ার সম্ভাবনা থাকে তার ডায়াবেটিস হবে? এই বিষয়গুলি নিয়ে যদি একটু আলোকপাত করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
এবং আমরা যে হিসাব দেখাইলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় যদি 14% আমরা ধরি, প্রায় 1.5 কোটি লোকের মতো ডায়াবেটিস, আরও 1.5 কোটিরও বেশি লোক প্রি ডায়াবেটিস, নর্মাল না, ডায়াবেটিসও না, মাঝামাঝি গ্রুপ। এদেরকে আমরা যদি ইন্টারভেনশনে নেই তাহলে এগুলি পরীক্ষিত যে 50 to 70% লোককে উই ক্যান প্রিভেন্ট। তাহলে ওই যেটা বললেন, তাহলে 50 to 70% লোককে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে কস্ট ইফেক্টিভ মেজার যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এটার জন্য খরচ সবচেয়ে কস্ট ইফেক্টিভ, কারণ লাইফস্টাইল ঠিক করা। লাইফস্টাইল হচ্ছে আমার খাদ্যাভ্যাস ঠিক করা, এটা যেন সুষম খাদ্য হয়। আরেকটা হচ্ছে আমাদের ব্যায়ামকে ঠিক করা, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। তো ডায়েট অ্যান্ড এক্সারসাইজে আমাদের যে এখন নতুন যে কালচারগুলো, হাই ক্যালোরি ডায়েট, এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের। আমরা সুষম খাদ্য খাবো কিন্তু হাই ক্যালোরিকে অ্যাভয়েড করবো। বিশেষ করে এখন যদি রাস্তায় যান ঢাকা শহরের শীতের সময়, তাহলে আমাদের মানে বিডিআর থেকে শুরু করে আনোয়ার খান, এখানে গেলে পরে কমপক্ষে 20টা দোকান হয়ে রয়েছে ফাস্টফুডের। ফাস্টফুড মানে তৈলাক্ত খাওয়ার বিকালে। তো বাচ্চারা বের হইলেই তো এগুলিতে আকৃষ্ট হবেই। তাই যে ফাস্টফুড কালচার, যেটা ফাস্টফুড মানে খালি ক্যাপসি ট্যাপসি না, বাজা পোড়া তৈলাক্ত সবই এটার অংশ, এগুলি আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের ফল ফলাদি বেশি খাওয়া, তরিতরকারি বেশি করে খাওয়া, এটার অভ্যাস করা। বাংলাদেশে ফলের অভাব নেই, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের লোকজন ফলের চর্চা খুবই কম করে। ফলটা আমরা খুব একটা খাই না, তাহলে পরে আমাদের ভিটামিন, আমাদের ফাইবার এগুলি কোথা থেকে আসবে? তা আমরা যেন সুষম খাদ্যের অভ্যস্ত হই, আমরা যেন কায়িক পরিশ্রম যেটা, এটা যেন বাড়াই। দুর্ভাগ্য তাহলে আমাদের পরিস্থিতিগুলি দেখাম, আমাদের স্কুল মাঠ নেই, উপরতলায় স্কুল, নিচতলায় হচ্ছে ফাস্টফুডের দোকান। লিফটে উঠতেছে বাচ্চা, লিফটে নেমে ফাস্টফুডের থেকে খাওয়ার কিনে এসি গাড়িতে চড়ে বাসায় যাচ্ছে, আবার লিফটে উপরে উঠতেছে। তো ওর কায়িক পরিশ্রমের সুযোগটা কোথায়? আর করোনা যেটা আমাদেরকে ক্রিপিল করে দিয়ে গেছে, বাইরে না, নড়ো না, বাইরে যেও না, এটার জন্য বাচ্চারা আরও বেশি ঘরমুখী হয়ে গেছে। কারণ ঘরে বসে কি ফাস্টফুড খাও আর মানে এইসব প্রোগ্রামগুলি দেখো। তো সেটা মেন্টাল টর্চারিং হচ্ছে, কিন্তু ফিজিক্যালটা হই। তাহলে যারা প্ল্যানার, এখন যদি আমি স্কুল দিলাম মাঠ নাই, তা ওই স্কুলের লাইসেন্স কেন দিব? তাহলে এই যে প্রথমে আমাদের বলা যে ডায়াবেটিক এটা একটা সামগ্রিক জিনিস, ঠিক ওইটার প্রিভেনশনও কিন্তু সামগ্রিক। সবাই যদি আমরা আগে আসি, হেলথ আগে আসে, এনভায়রনমেন্ট আগে আসে, রোডস অ্যান্ড হাইওয়ে আগে আসে, সবাই যদি আমরা যারা এগুলির সাথে জড়িত প্ল্যানার, এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হয়, তখনই সম্ভব। হাঁটার জায়গা নেই তো বাচ্চা বের হবে কীভাবে? হাঁটার জায়গা তো দিতে হবে তাকে। স্কুলে মাঠ নাই তো ও হাঁটবে কোথায়? তাহলে মাঠ দিতে হবে। তো এগুলি তো হেলথও পারবে না, আপনি আমিও পারবো না। এটা যারা প্ল্যানার, যারা স্কুলকে দিচ্ছেন, নতুন রেজিস্ট্রেশন দিচ্ছেন, তাদের এগুলি খেয়াল রাখতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে। কেন চিন্তা করবেন? যে আমাদের যে পাইলট প্রজেক্টগুলি করা, ঢাকা শহরের 20 to 30% বাচ্চারা এখন মোটা। এই যে মোটা যেগুলা, এদের 10 to 15% হয় সুগার ডায়াবেটিক, না হলে পরে সুগার বেশি। 10% তো এরা ডায়াবেটিক, এবং আরও 10 to 15% এরা হচ্ছে প্রি ডায়াবেটিস, যে ডায়াবেটিস হবে বাপ। তো এই যদি 8 থেকে মানে 5, 6 থেকে 10-এর বাচ্চাগুলার এই অবস্থা হয়, তো আমাদের ভবিষ্যৎ। আমরা একদম ও লেভেলের সেরাদের পুরস্কারে গেলাম, সেখানে দুর্ভাগ্য যে ও লেভেলের একটা বাচ্চা, তাকে প্রাইজ নেওয়ার জন্য 2 জনে দরে তুলতেছে, সে এত অবেস। আমরা কি এই ভবিষ্যৎ চাচ্ছি? এখন থেকে আমাদের সোচ্চার হওয়া উচিত যে আমাদের বাচ্চাদের অবেস হতে দেব না, আমাদের বাচ্চাগুলিকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ করব। এই জন্য সমন্বিত প্রজেক্ট, যে এটা যেরকম ডাক্তারদেরও বলতে হবে, আপনারা যারা টিভির প্রোগ্রামে আসেন আপনাদেরও বলতে হবে, যারা টিভির প্রোগ্রাম শুনছেন আমাদের প্ল্যানাররা, আমাদের স্কুলের লোকজন, কলেজের লোকজন, বিভিন্ন মানে মিনিস্ট্রির লোকজন, এদের সমন্বিত প্রজেক্ট নেওয়া উচিত যে এগুলি সোচ্চার করার জন্য। আমাদের ডিজি হেলথের আগে ছিল স্কুল প্রোগ্রাম, যে স্কুলে যে বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস বোঝানো, বহুদিন থেকে এই প্রোগ্রামগুলি নাই। ডিজি হেলথ আগেই আসতে পারে, যে স্কুল প্রোগ্রামের মাধ্যমে
বাচ্চাদের গার্জিয়ানদেরকে, টিচারদেরকে উদ্বুদ্ধ করা যে আমরা হেলদি লাইফস্টাইল ফলো করি, আনহেলদি লাইফস্টাইলকে আমরা অ্যাভয়েড করি, তাহলেই সম্ভব। ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাবো, আপনি যেহেতু সরাসরি ইনপেশেন্ট এবং আউটডোর দুই জায়গাতেই ডায়াবেটিসের পেশেন্টগুলি ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রিভেনশন, কারণ ওনারা তো অসুস্থ না, কিন্তু প্রি ডায়াবেটিক, স্যার যেটা বললেন প্রি ডায়াবেটিক পেশেন্ট, এনারা আসলে কি কোনো প্রিভেন্টিভ কোনো গাইডেন্স বা প্ল্যানের মধ্যে কি আছে, বা তাদের অ্যাটাচমেন্ট করে কোনো কাজ করার স্কোপ কি আছে, সেটা যদি বলেন। আচ্ছা, আসলে প্রথমে স্যার একটা কথা বলছিল যে আমাদের পেশেন্টরা আমার ডায়াবেটিস হয়ে গেল কিনা এটা নিয়ে খুব কনসার্ন, যে ডায়াবেটিস আছে কি নাই। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে এটা কি কন্ট্রোল ভালো মতো আছে কিনা, তারপরে কমপ্লিকেশন হচ্ছে কিনা, ডায়াবেটিসের যে বিভিন্ন কমপ্লিকেশন, এগুলো নিয়ে কিন্তু আর অত কনসার্ন কনসার্ন নাই। থাকে না। হ্যাঁ, এই দুইটার মধ্যে আমি খুব পার্থক্য দেখলাম। আর সবসময় দেখেন, এই যে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন প্রিভেনশনের জন্য কি করব, আমি যদি এখন আমার পেশেন্টকে নিয়ে বসি যে প্রিভেনশনের জন্য আপনাকে এই করতে হবে, আমি যা বলবো উনি কিন্তু সবই জানেন। হ্যাঁ, যে ডায়েট কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ করতে হবে ওনাকে, এবং আমি যদি কোনো ওষুধ দিই সেটা নিয়মিত খেতে হবে। কিন্তু আমাদের জানা এবং মানার মধ্যে যোজন যোজন ব্যবধান। আমরা অনেকেই, ইভেন আমি অনেক ডক্টর পেশেন্টও বলবো যে আমরা সবই জানি যে আমাকে চিনি, মধু, মিষ্টি, গুড় এগুলা খুব সম্ভব একদম পরিহার করতে হবে। হ্যাঁ, 2 বেলা রুটি খেতে হবে, কার্বোহাইড্রেট কতটুকু খেতে হবে, ফ্যাট, প্রোটিন কিভাবে আমরা এটা ডিস্ট্রিবিউট করব সারাদিনে, কতটুকু হাঁটবো আমরা সপ্তাহে, এই জিনিসগুলো আমরা জানি। ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ এবং কমপ্লায়েন্স, ড্রাগ কমপ্লায়েন্স, কিন্তু এগুলো কিন্তু আমরা মানি না। অনেক পেশেন্টে বলে যে, যেমন পলিটিক্যাল যেসব পেশেন্ট আসে আমার কাছে, ওনারা বলে যে আমার তো 30 দিনে 40টা দাওয়াত খেতে হয়। তো এটা যখন বলে, আমার মনে হয় যে উনি 40টা কেন 50টা দাওয়াত খাক, কিন্তু দাওয়াতে গেলেই আপনাকে ওই দাওয়াতের যা আছে সব খেতে হবে এমন তো কোনো কথা নেই। দাওয়াতে অ্যাটেন্ড করবেন, কিন্তু কি খাবেন এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। এটা হচ্ছে নিজের সচেতনতা। কাজে এই সচেতনতা অনেক শিক্ষিত মানুষের মধ্যেও নেই, আমি যেটা দেখেছি। এবং আমরা যখন পেশেন্টকে এগুলো নিয়ে অ্যাডভাইস করা শুরু করি যে আপনি খাওয়া দাওয়া কীরকম হবে, এক্সারসাইজ, পেশেন্ট কিন্তু খুব বেশিক্ষণ কনসেন্ট্রেশন দেয় না, উনি কিন্তু প্রসঙ্গ চেঞ্জ করে ওনাদের আসলে সবার একটা টেন্ডেন্সি যে আমার এটা একটা ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে। তা আমাদের এই যে হাঁটার অভ্যাস, এটা আমাদের করতে হবে, এবং হাঁটার জন্য যথেষ্ট জায়গা থাকার জন্য, এতক্ষণ স্যার যেটা বলছিলেন, আমি চিন্তা করছিলাম যে আমরা ছোটবেলায় আমাদের স্কুলে একটা ক্লাস ছিল, সপ্তাহের যে ক্লাস ডিস্ট্রিবিউশন, একটা ক্লাস ছিল খেলাধুলা। ওই সময় আমাদেরকে মাঠে নিয়ে পিটি করানো হতো, ড্রাম পিটিয়ে পিটিয়ে। তো এখনো আমার মনে পড়ে। আর আপনি দেখেন আমাদের এখনকার বাচ্চারা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরও খারাপ অবস্থা। সারা দিন পড়তে পড়তে ওদের জীবন শেষ। স্কুলের পরে হচ্ছে কোচিং, সারা দিন কোচিং শেষ করে, পড়াশোনা শেষ করে একটা বাচ্চা বাসায় আসতে আসতে সে আধা মরা অবস্থা। মানে সে আর কিসের এক্সারসাইজ করবে, কিসের ডায়েট, তখন তো তার আরও খাওয়া, বা প্যারেন্টসরা তাকে আরও বেশি বেশি করে খাওয়ায়। এভাবে যেই পরিমাণ চাইল্ডহুড ওবেসিটি বাড়ছে, এবং আমরা প্রথম থেকে কনসার্ন যে এখন ইউথ অনসেট ডায়াবেটিস, মানে আন্ডার 30 বাচ্চাদের যে ডায়াবেটিস, এটা নিয়ে আমরা খুব বেশি ওয়ারিড আসলে। এবং এটার অন্যতম কারণ কিন্তু ওবেসিটি, এবং দেখা গেছে যে মেয়েদের মধ্যে এটার হার বেশি, মেয়েদের মধ্যে ওবেসিটিও বেশি, গার্লদের মধ্যে, আবার গার্লদের মধ্যে ইয়াং অনসেট ডায়াবেটিসের হারটাও কিন্তু বেশি। তো এই জিনিসগুলো আমাদের নিজেদের সচেতন হতে হবে। আর প্যারেন্টসরা বাচ্চাকে বললে হবে না যে তুমি খাওয়া কন্ট্রোল করো, তুমি হাঁটো। আপনার বাসার খাওয়ার এনভায়রনমেন্টই সেরকম রাখতে হবে, কারণ কন্ট্রোল তো শুধু বাচ্চার দরকার না, প্যারেন্টসেরও দরকার। ওনাদের লাইফস্টাইল যেরকম হবে বাচ্চা ওটাই ফলো করবে। আমি একরকম খাবো, বাচ্চাকে আরেক রকম খেতে বলবো, ব্যাপারটা সেটা না। এই যে কার্বোহাইড্রেট কনজাম্পশন কমাতে হবে। আমরা কিন্তু দেখেন সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সারাদিন আপনি যদি চিন্তা করেন আমরা কি খাই, আমাদের 80% কিন্তু কার্বোহাইড্রেট। রাদার আমাদের প্রোটিন যতটুকু দরকার তার চেয়ে কিন্তু কম খাই আমরা। তো আমাদের এই খাবারের ইয়েটা চেঞ্জ করতে হবে, মেনুটা চেঞ্জ করতে হবে, এবং বাচ্চাদেরকেও নিজে চেঞ্জ করব। বাসার খাবার, বাসার বাজারগুলোও ও ধরনের হতে হবে, তাহলে কিন্তু বাচ্চারা চেঞ্জ হবে। অর্থাৎ আমাদেরকে সচেতন হতে হবে। আমি সব কিছুর সমাধান যদি ওষুধ দিয়ে চাই তাহলে হবে না। এটা ডায়াবেটিস এমন একটা রোগ যেটাতে আমাদের মানে মানে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগে। শুধুমাত্র ডাক্তারের পক্ষে কখনোই কিন্তু ডায়াবেটিস চিকিৎসাও সম্ভব না, প্রিভেনশনও সম্ভব না। আর ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ রোগ। হ্যাঁ, একটা প্রি ডায়াবেটিস আছে, এটা আমি হয়তো
তার 2 বছর 1 বছর 2 বছর পরে ডায়াবেটিস হওয়ার কথা, আমি হয়তো এটাকে 5 বছর পরে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো প্রিভেন্ট করতে পারবো না টোটালি। তো সেটাও তো আমার লাভ, যে আমি যদি এটাকে মানে হল্ট করে রাখি একটা জায়গায় নিয়ে, এটাও তো আমার একটা অ্যাচিভমেন্ট। তো তাহলে এই জন্য ম্যাডাম, আসলে সবার মাথা দরকার। মানে ম্যাডামের কথা থেকে যেটা বুঝলাম স্যার, যে আপনি যেটা বললেন পলিসি মেকিং এর আমাদের দরকার ইন্টিগ্রেশন, ম্যাডাম এটা ঠিক। কিন্তু এই যে অ্যাড আমি করলেন যে একটু অ্যাড করি আমি, যে আমরা আমরা তো আসলে একদম প্রান্তিক লেভেলে, ধরেন আমি তো উপজেলা হসপিটালেও কাজ করে আসছি, অনেক বিভিন্ন জায়গায় কাজ করে করে এসে এসে আজকে সরকারি মেডিকেল কলেজে চাকরি করছি। তো আমার কিন্তু প্রত্যেকটা লেভেলে আমি মিশে এসেছি, হ্যাঁ। তা আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, যে মানে কোথায় লেকিংস এবং সেটা কিভাবে সমাধান হবে। কিন্তু আমাদের সাথে পলিসি মেকার যারা, তাদের কিন্তু অনেক দূরত্ব। কাজে পলিসি মেকারদের সাথে রিসার্চারের একটা কানেকশন করতে হবে। কারণ একজন রিসার্চার রিসার্চ করে যে সমস্যাটা ফাইন্ড আউট করে এবং ওনার কিছু রিকমেন্ডেশন থাকে যে এটা এভাবে সলিউশন হবে, তার সাথে কিন্তু পলিসি মেকারের মানে কোনো যোগাযোগ নেই। পলিসি মেকাররা কিন্তু ওনাদের ওখান থেকেই হ্যাঁ, মানে পলিসি মেক, ইন্টিগ্রেশনের সমস্যা রয়ে যায়। Yes, হ্যাঁ। ইন্টিগ্রেটেডের মানে ইন্টিগ্রেশনের একটা বড় পার্ট অবশ্যই হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স চিকিৎসকদের রাখতে হবে। কিন্তু আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, যে স্যার যেটা বললেন পলিসি মেকিংয়ের জন্য, ম্যাডাম কিন্তু একটা অ্যাড করলেন যে সোশ্যাল একটা অ্যাওয়ারনেস, মানে ওভারঅল মানে সামাজিক বিপ্লব যেটা বলা হয় সেটারও খুব দরকার আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, নিব একটা ছোট্ট বিরতি স্যার। স্যার তাহলে যেটা বলছিলাম, যে এই যে সোশ্যাল বা সামাজিক বিপ্লবের যে দরকার ডায়াবেটিস প্রিভেনশন নিয়ে, মানসিক এবং শারীরিক অ্যাওয়ারনেসটা যে দরকার, সে বিষয় নিয়ে আমরা কিভাবে আগাতে খুব পারি? ইম্পর্ট্যান্ট জিনিস। একটা হচ্ছে আপনি জানেন যে বিভিন্ন দিবস পালন করা, এটা কিন্তু অ্যাওয়ারনেসের পার্ট। এই যে আজকে আমরা যে আলাপ আলোচনা করছি, এটা কিন্তু অ্যাওয়ারনেসের পার্ট। এখানে যেরকম আমরা যে যেখানে, এবার তো মানে সব মেডিকেল কলেজের যারা হেড আছেন তাদেরকে মানে ওদের সিনিয়র হিসাবে, টিচার হিসাবে ধন্যবাদ দিতে চাই যে 14 নভেম্বরটাকে এবার ওরা সমস্ত বাংলাদেশের সব মেডিকেল কলেজগুলা, ইনস্টিটিউটগুলা, প্রাইভেট মেডিকেল কলেজগুলা, এমনকি কর্পোরেট হাসপাতালগুলো 14 নভেম্বরকে উদযাপন করছে। তাহলে অ্যাওয়ারনেসের একটা মানে মানে ঢেউ যেটা বলো, সেটা শুরু হয়েছে। এটা ঢেউগুলা সাধারণ মানুষ পর্যন্ত যাবে, পলিসি মেকার পর্যন্ত যাবে, তাহলে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট, যে এখন আমাদের সরকারের বা মিনিস্ট্রির উচিত যে আমাদের একটা ন্যাশনাল রেজিস্ট্রি তৈরি করা, যে আমাদের দেশের কত পার্সেন্ট লোক ডায়াবেটিস। ভেরি ইম্পর্টেন্ট। ওটা 18 থেকেই বলি, আর যেহেতু এখন বাচ্চাদের হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদের, স্কুলে যে টেস্ট করলে পরে স্কুল গোয়িং বাচ্চার বের হয়ে যাবে, যে আমাদের একটা ন্যাশনাল রেজিস্ট্রি দরকার কত পার্সেন্ট। আমরা একটা পলিসি করতে গেলে তো তার বার্ডেন বোঝা উচিত আগে, যে কীরকম বার্ডেন এটা করা। আমাদের এখন পর্যন্ত সেটা হয়, এগুলি মানে পাইলটিং হিসাবে কিছু হয়েছে, কিন্তু ন্যাশনাল এরকম নাই। তাহলে ভয়াবহতা বের হয়ে আসবে। এটার পর আমাদের পলিসি ঠিক করা, এবং পলিসি তো মেইনই বিনা পয়সার ঔষধ, জাতিকে জাগ্রত করো যে হেলদি লাইটে এবং এক্সারসাইজের জন্য। এটার পাশাপাশি মানুষকে এটাও আশ্বস্ত করা, এত রোগ, এত জটিল রোগ, যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সব ইনস্টিটিউটগুলো, সব মেডিকেল কলেজগুলো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসে আছে। আপনারা এদের কাছ থেকে সার্ভিস নেন, উন্নত সার্ভিস নেন, এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সুচিকিৎসা নিশ্চিত করা যেরকম আমাদের সবারই দায়িত্ব, সরকারের দায়িত্ব, অপচিকিৎসাকে রহিত করাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব, সরকারেরই দায়িত্ব। এখন সাধারণ মানুষ যখন অসুখ বিসুখে পড়ে, মানুষের মন নরম হয়ে যায়, সে চায় মানে ইমিডিয়েট রিমেডি, তাড়াতাড়ি ভালো হয়ে যেতে। এই দিনের পর দিন ফারহানার ইনসুলিন নিবে, ইয়ে করবে। সে যদি 1 গ্লাস শরবত খেয়ে ভালো হয়ে যায়, 2টা বড়ি খেয়ে ভালো হয়ে যায়, সেগুলো করবে কেন? কিন্তু এটা যে চিকিৎসা না, এটা মানুষকে বুঝাইতে হবে। যার কারণে দেখেন এসএডবি এবার যে প্রেস কনফারেন্স করে, সেই এসএডবির প্রেস কনফারেন্সে এই জিনিসটা ছিল যে সুচিকিৎসা নিশ্চিত করো, অবৈজ্ঞানিক যে সমস্ত চিকিৎসা আছে, যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, সেগুলিকে প্রতিহত করো। এখন সাধারণ মানুষ ইয়েতে দেখলো যে
ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো যে অমুক খাইলে অমুক ভালো হয়ে গেল, তো সে তো উদ্বুদ্ধ হবেই। এটা যে অবৈজ্ঞানিক এবং এটা ঠিক না, এবং এটার কুফল আমার ওয়ার্ডে এখনও রুগী ভর্তি, যে এরকম একটা ওষুধ খেতে যে ওনাকে বলছে ভালো হয়ে যাবে, ভালো হওয়া তো দূরে থাকে, এখন 30 ব্লাড সুগার হয়ে রয়েছে, এখন যায় যায় দশা। আরেকজনকে কি ওষুধ খাওয়াইছে, যেমন সব ওষুধ বন্ধ, কিন্তু ফারহানা রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, যে ওনাকে 6 থেকে 8 বার খাবার দিচ্ছি, কিন্তু খাইতে একটু দেরি হলেই ওনার সুগার কমে যায়। তো কী ট্যাবলেট খাওয়াইছে, ওইটার ভিতরে কি আছে তো আমরা জানি না, ট্যাবলেটটা আমরা আইনে রাখছি এটা ডিজিএলকে দেওয়ার জন্য। যে এই যে অপচিকিৎসা, মানে অবৈজ্ঞানিক অ্যাডভার্টাইজমেন্ট, এগুলি রহিত করা উচিত। এবং আমরা প্রথম থেকেই বিশেষ করে ইনফরমেশন মিনিস্টারদের শুদ্ধ বলা যে ভাই, যে কোনো হেলথ রিলেটেড জিনিস যখন অনলাইনে যাবে, ইউটিউবে যাবে, এটা স্ক্রিনিং হয়ে যাওয়া উচিত। একটা লাইফ সেভিং ব্যাপার, একজনের লাইফ শেষ করে দিতে পারে এইসব অ্যাডভার্টাইজগুলা, তাহলে সেটা আননোটিস কেন, আনস্ক্রিনিং কেন? অনেক কিছুরই তো স্ক্রিনিং করেন, তাহলে এগুলি না কেন? আগে যেটা খেয়াল করা যেত স্যার, যে গ্রামগঞ্জে বেশি গাছগাছরা বা কবিরাজি চিকিৎসা হতো, এখন কিন্তু শহরেও এই সোশ্যাল মিডিয়া গ্রামগঞ্জে ছিল, সোশ্যাল মিডিয়ার বদৌলতে এগুলি এখন শহরেও সারা দেশের মানুষ দেখছে, এবং মানুষ এগুলিতে সহজেই কিন্তু ধরা খাচ্ছে। এত কষ্ট করবো কেন, যদি এটা খাইলে হয়ে যায়? কিন্তু আলটিমেটলি সে আরো বিপদ নিয়ে বেশি সুগার বাড়ায়, কিডনি নষ্ট করে, চোখ নষ্ট করে, এগুলি আমাদের কাছে আসতেছে। এই জন্য সকলেরই সোচ্চার হওয়া উচিত। এই যে আমাদের বুকটা এখন যে বিভিন্ন জায়গায়, কদিন আগেই দেখছেন পুরানো ঔষধ কত বছরের পরে আছে, এগুলি দেওয়া ফাইন করছে, এদের আগে উচিত। এটাই সমন্বিত, যে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, সুচিকিৎসা নিশ্চিত হবে, অপচিকিৎসা রহিত হবে, যেটা এদেশের সকলের হচ্ছে দাবি। ওকে ম্যাডাম, আমি এই জায়গাতে মানে স্যারের কথারই মানে সাপ্লিমেন্ট হিসেবে জানতে চাবো, চিকিৎসা প্রিভেনশনের জন্য যে কথা বলছেন, আপনিও ট্রিটমেন্ট নিয়ে কথা বললেন, কিন্তু ডায়াবেটিসটা তো অ্যাকচুয়ালি ট্রিটেবল ডিজিজ না, এটা ম্যানেজেবল একটা রোগ। আমাকে দীর্ঘমেয়াদে এটা ম্যানেজ করতে, কন্ট্রোলেবল যে আমি যদি বলি, তাহলে এক্ষেত্রে মানে মানুষের সচেতনতা, আপনিও একটু আগে অ্যাড করলেন যে যতক্ষণ শুনতেছে যে কি করতে হবে, তখন মনোযোগ হারিয়ে ফেলে। এই বিষয়ে আপনারা কিভাবে স্টেপ নিচ্ছেন, বা সরকারি পর্যায় থেকে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা যে স্টেপগুলো নিচ্ছি, আগে থেকেই করে আসছি, সেটা হচ্ছে আমরা ডায়াবেটিস এডুকেশন সেশন করি আমাদের ডিপার্টমেন্টে। এটা বেশিরভাগ আমরা করি, ধরেন বছরে 3 থেকে 4 বার। এর মধ্যে রমজানের আগে একবার করি, কারণ তখন পেশেন্টের ডায়াবেটিসের মেডিকেশন একটু চেঞ্জ হয়, তো ওটাতে যে পেশেন্ট যেন নির্বিঘ্নে রোজাগুলো রাখতে পারে, তখন একবার করি। প্রত্যেকবার ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের সময় একবার করি। এছাড়া আরও 2-3 বার সারা বছর আমরা একটা ইন্টারভেলে করে থাকি পেশেন্ট এডুকেশন, এবং ওখানে কিন্তু পেশেন্টের প্রশ্নের উত্তর দেওয়া হয়। এবং আমি এই পর্যন্ত যতগুলো সেশন, অনেক সেশন করেছি আমি, এবং সেশন শেষে প্রত্যেকটা পেশেন্টের চেহারায় একটা স্বস্তি এবং একটা কৃতজ্ঞতার যে এই জিনিসগুলো তারা অনেকদিন জানতো না, এবং আমি দেখলাম যে এটা কিন্তু ইফেক্টিভ এই জিনিসটা। এখন একটা ব্যাপার হচ্ছে কি, এই কাজগুলোতে অ্যাকচুয়ালি ডায়াবেটিস এডুকেটরের কাজ, এন্ডোক্রাইনোলজিস্ট, আমরা আমাদের সাধ্য মতো আমরা যতটুকু পারি দিচ্ছি, কিন্তু যদি একজন এডুকেটর থাকা হয় ডায়াবেটিসের, ডায়েটিশিয়ান থাকা হয় একটা সেন্টারে, তাহলে কিন্তু এই জিনিসগুলো অনেক ইজি হয় পেশেন্টদের জন্য। আমরা যেমন আমাদের উচিত আসলে প্রতি মাসেই দেয়া একটা করে ডায়াবেটিস সেশন, এডুকেশন সেশন, কিন্তু আমরা সেটা পারি না লোকবলের অভাবে। তো এটা যদি আমাদের ওখানে একজন এডুকেটরের অ্যাপয়েন্টমেন্ট থাকে, একজন ডায়েটিশিয়ানের থাকে, এই কাজগুলো আমাদের অনেক সহজ হয়ে যায়। এভাবে কিন্তু আসলে একটা কথা আছে যে কাউন্সিলিং কিন্তু প্রত্যেকটা ভিজিটেই করতে হবে। আজকে আমার কথা শুনে নাই উনি, হ্যাঁ, উনি অমনোযোগী হয়ে গেছে, পরের দিন আমি আবার বলবো, কিন্তু এটা এর পরের দিন আমি আবার বলবো, আমার কাছে উনি যতবার আসবে আমি ততবারই বলবো। এবং আমি যেটা পার্সোনালি ফলো করি, যে আমি কিন্তু প্রশ্ন করি, আপনি তো জানেন না কি করতে হবে বলেন তো দেখি, আমি ওনার মুখ থেকেই বের করি। কিন্তু তা আমি দেখেছি সবই জানে, কিন্তু ওনারা কিন্তু মানে না কেন জানি। হ্যাঁ, আর মানুষের স্বভাব এমন যে দীর্ঘদিন আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে চাই না কিন্তু। আর ডায়াবেটিস রোগটা হচ্ছে প্রোগ্রেসিভ একটা রোগ, এটা কিন্তু ডিটেরিওরেট করবে। আজকে আমি একটা ড্রাগ নিলাম, লাইফস্টাইল কন্ট্রোল করে আমি খুব ভালো আছি, ইট ডাজেন্ট মিন দ্যাট আমি 6 মাস পরও আমার সেম কন্ট্রোল থাকবে। এটা
ক্ষয়, মানুষের শরীর যেরকম ক্ষয় যায় আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে ডায়াবেটিস। তো যখন বাড়ে তখনই কিন্তু ওনার ট্রিটমেন্ট পরিবর্তন করতে হবে, ওনার লাইফস্টাইল আবার রিস্কেজুয়াল করতে হবে। এই পরিবর্তনটা কিন্তু দ্রুত করতে হবে। অনেকেরই টেন্ডেন্সি যে আরেকটু দেখি আরেকটু দেখি, আমাদের রুগীদেরও আরেকটু দেখি যে ইনসুলিন নিতে দেরি করে পেশেন্টরা, আর আমরা ডাক্তাররাও অনেক সময় আরেকটু ওষুধ বাড়িয়ে দেখি, আরেকটু ওষুধ বাড়িয়ে দেখি যে আরও কিছু, এই সময়টা যেন আমরা নষ্ট না করি। যখনই আনকন্ট্রোল ডায়াবেটিস ঠিক তখনই এটাকে কন্ট্রোল করতে হবে। ওইটা যেই ড্রাগই লাগুক না কেন, ইনসুলিন হলে ইনসুলিন স্টার্ট করতে আমাদের ইনার্শিয়াটা প্রিভেন্ট করতে হবে, আমরা যেন দেরি না করি আমাদের, কারণ আমাদের মূল কাজ হচ্ছে কমপ্লিকেশন প্রিভেন্ট করা। আপনি সমাজের বোঝা তখনই হবেন যখন আপনার কমপ্লিকেশন ডেভেলপ করবে, নাহলে একটা ডায়াবেটিক পেশেন্ট কিন্তু সমাজের বোঝা না, উনি ডায়াবেটিস নিজেই কন্ট্রোল করে খুব সুস্থ মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে। কিন্তু যখনই ওনার একটা ফুড আলসার হবে, ওনার জন্য আরেকজন সেবা, উনি ওনার কাজে তো যেতেই পারবে না, পরিবারের, উনি হয়তো আর্নিং একজন মানুষ, তখন হবে কি উনি ওই পরিবারের একটা বোঝা হয়ে যাবে। যদি অ্যাম্পুটেশন হয় তাহলে তার কথাই নেই, চোখ নষ্ট হলে একই অবস্থা, হার্ট অ্যাটাক হলে, কিডনি নষ্ট হলে, ডায়ালাইসিস হলে, ওই পরিবারে আসলে তো মানে কি ধরনের একটা মিজারেবল সিচুয়েশন, এটা আমরা ম্যাডাম সহজেই বুঝতে খুবই পারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি বলছেন যে চিকিৎসা রাইট টাইমে রাইট চিকিৎসাটা শুরু করা লাগবে, এবং না করলে যে যে সমাজের বার্ডেন হয়ে যেতে পারি সে বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন। আমি নিব ছোট্ট একটি বিরতি, এবং বিরতির পর প্রথমে আমি আপনার কাছে জানতে চাবো যে রাইট চিকিৎসাটা শুরু করতে যে মানুষের দেরি করাটা, এটা নিয়ে কথা বলবো। ম্যাডাম, বিরতির আগে যেভাবে জানতে চাচ্ছিলাম আমরা যে চিকিৎসা শুরু করতে অনেকে দেরি করে, বিশেষ করে যখনই আমরা বলি যে আপনার ইনসুলিন শুরু করতে হবে, সেই জায়গা থেকেই তাদের একটা বাধা থাকে প্রথমে। এই বিষয়ে আমরা কি করতে পারি, বা সরকারি পর্যায় থেকে কিভাবে এটা নিয়ে মিটিগেট করা হয়? হ্যাঁ, এটা এই প্রবলেম আমি যেমন স্যার আছেন এখানে, আমরা সবাই কিন্তু খুব ফেস করি। যখনই একটা পেশেন্টকে বলবো যে আপনার ইনসুলিন লাগবে, উনি নানান অজুহাত, না 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 বাবা আমি ইনসুলিন দিব না, আমি কোনোদিন ইনসুলিন দিই নাই, আমার বাড়িতে কেউ থাকে না, কে আমাকে ইনসুলিন দিয়ে দেবে, আমি কোনোদিন ইনসুলিন দিই নাই, কেমনে দিতে হয় জানি না, আমি দিব না। তো এটা হচ্ছে ব্যাপার, অ্যাকচুয়ালি ইনসুলিন দেওয়ার অভিজ্ঞতা তো নিয়ে আমরা কেউ আসি নাই। হ্যাঁ, তো আমার যখন যেটা প্রয়োজন হয় আমাকে সেটা করতেই হবে। হ্যাঁ, আর আমরা কখন ইনসুলিন দেই, আমি তো একজন চিকিৎসক, একই সাথে আমি একজন মানুষ, আমি বুঝি যে আমি যখন দিনে নিজেকে নিজে 2 বেলা ইনজেকশন দেবো এটা আমার জন্য বোঝা। কাজে যখন মেডিসিন দেওয়া যায় আমি কিন্তু তখন মেডিসিন দিয়ে চেষ্টা করি, কিন্তু যখন ইনসুলিন দেবো ইট মিনস দ্যাট ওনার ইনসুলিনের খুবই প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে আমি যেভাবে বোঝাই সেটা হচ্ছে কি, আপনার এখন ওষুধে কাজ হবে না, কারণ ড্রাগ ফেইলিওর একটা ব্যাপার আছে, ওরাল ড্রাগ ফেইলিওর, মানে মুখে খাওয়ার ওষুধের একসময় একটা ফেইলিওর আসে। হ্যাঁ, আবার অনেক সময় নতুন ধরা পড়লেও আমরা কিছুদিন পেশেন্টকে ডায়াবেটিসের জন্য ইনসুলিন দেই, শুরুতে দিলেও ভয় পায় যে এখন ইনসুলিন দিলে আমি তো সারা জীবন আর বন্ধ করতে পারবো না, এটাও কিন্তু ঠিক না। আমরা প্রথমে যখন হাই ব্লাড সুগার নিয়ে আসে এবং কিছু কন্ডিশন থাকে, আমরা ইনসুলিন দিয়ে, আমি পেশেন্টকে বলি যে আপনার যখন কমে আসবে তখন আমি চেষ্টা করব আপনাকে মুখের ওষুধে নিয়ে যেতে। এটা এমন না যে ইনসুলিন দিলেই সারা জীবন চলবে। আবার কিছু পেশেন্ট আছে দীর্ঘদিন মুখে খাওয়ার ওষুধ খেয়ে আসছে, এদের ক্ষেত্রে কিন্তু ড্রাগ ফেইলিওর হয়, তখন কিন্তু তাকে ইনসুলিনে যেতে হবে, এবং এই ইনসুলিন থেকে উনি ব্যাক করতে পারবে না, এটা পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। এখন উনি যদি ইনসুলিনে না যায় কি হবে, আপনি এই যে আজকে ইনসুলিনটা নিলেন না, ইনসুলিনের সুই ফুটতে কষ্ট, দিতে কষ্ট, না আর কয়দিন পরে তো আপনার ডায়ালাইসিস করতে আরও কষ্ট হবে, আপনি বিছানায় পড়ে যাবেন, আপনার স্ট্রোক হয়ে বিছানায় পড়লে কে দেখবে, তখন ইনসুলিন তো আপনাকে নিতেই হবে, প্লাস আপনার আরও কতগুলা আনুষঙ্গিক রোগ দেখা দিবে। কাজে আপনি চিন্তা করে দেখেন যে আপনি তখন নেবেন নাকি এখন নেবেন। তো এগুলো বলার পরে, অনেকক্ষণ বলার পরে কিন্তু আমার অনেক পেশেন্টকে আমি দেখলাম যে ওরা কিন্তু আস্তে আস্তে এগ্রি করে, কিন্তু খুব কম পেশেন্ট ফেইলিওর আছে আমি যে নিতেই চাই নাই। হ্যাঁ, এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে আমি বোঝাই যে না নিলে এই কমপ্লিকেশনগুলো হবে, তখন আপনি ঠিকই নেবেন ইনসুলিন, কিন্তু তখন নেওয়ার চাইতে এখন নেওয়া বেটার। সময়ের কাজ সময় করা ভালো। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করলেন। ডেফিনেটলি এটা মানুষজনের উপকার হবে এবং অ্যাওয়ার হবে, সচেতন হবে তার ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য। ম্যাডাম, আমরা একদম শেষের দিকে আছি, আমরা স্যারের কাছ থেকে জানতে চাবো, স্যার আমরা এই যে সব কথা বললাম, আপনিও প্রথম থেকে বললেন যে সার্বিক ব্যবস্থাপনা, এই টোটাল হেলথ
রোগকে কন্ট্রোল করার জন্য এখন তো হেলথের বেশ কয়েকটা কম্পোনেন্ট আমরা ধরেই নিই, আমরা শুধু যে শরীর ভালো আছে মন ভালো আছে তা না, সামাজিকতা মানে সোশ্যাল ওয়েলবিংটাও একটা ইম্পর্টেন্ট, ইন্টেলেকচুয়াল ওয়েলবিংও আছে এর মধ্যে। সো এই নিয়ে যদি একটু দর্শকদের জন্য মোটা দাগে কিভাবে প্রত্যেকটা ভাবে আমরা ভালো থাকতে পারি, আমরা প্রিভেন্ট করতে পারি দীর্ঘমেয়াদী কোনো অসুখ। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শকদেরকে বলতে পারি যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে ভয় নাই, সুচিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। প্রয়োজন যে নিয়ারেস্ট মেডিকেল কলেজগুলো বা ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে যে চিকিৎসা নেওয়া। আমরা সবাইকে বলবো যে ডায়াবেটিসের রোগীর জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা পলিসি মেকার, ওলামায়ে কেরাম, যারা এই যে রমজানের কথা বললো, যদি 3 মাস আগে রজব মাস থেকেই বলে যে রজব এসে গেছে, রোজার সামনে, ডাক্তারকে দেখে তোমরা প্রস্তুতি নাও, তো দেখেন কত দূর আগে গেল। ওলামায়ে কেরাম এবং প্রিন্ট মিডিয়া মানে এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব যেটা মানে পালন করতে পারে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়াগুলি। এরাই মানুষকে উদ্বুদ্ধ করতে পারে যে ডায়াবেটিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল দুই ক্ষেত্রেই প্রিন্ট মিডিয়ার ভূমিকা অপরিসীম, যেটা আমাদের প্রিন্ট মিডিয়া আলহামদুলিল্লাহ করছে। এই যে আজকেও আমাদের এখন টিভি এগুলি করছে এটার জন্য। তা আমরা সবাই মিলে যদি আগে আসি, ইনশাআল্লাহ এদেশে ইব্রাহিম স্যারের যে স্বপ্ন ছিল কোনো রোগী যেন বিনা চিকিৎসায় না মারা না যায় এবং উই ক্যান অফার দ্য পেশেন্ট হ্যাভ এ নর্মাল লাইফ, এটা লক্ষ্যের জন্য স্বাভাবিক অথবা কমপক্ষেও স্বাভাবিকের কাছাকাছি, যেটা মানে আমাদের কমপ্লিট হেলথের যেটা সমন্বিত হেলথ যেটাই বলেন, এরকম একটা লাইফ উপহার দিতে পারি, তাহলে পরে ওনার স্বপ্ন এটা সার্থক হবে। যে কষ্ট করে 50 বছর আগে উনি শুরু করছিলেন এবং যে সমস্ত ফলোয়ার রেখে গেছেন, এরা সবাই কষ্ট সার্থক হবে যদি আমরা মানুষের মুখে হাসি ফোটাইতে পারি। একটা ডায়াবেটিক রোগী যদি স্বাভাবিক জীবনযাপনে তাকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এটি আমাদের জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। আর আমরা আসলো গেল, দুর্ভাগ্য তো এইটা যে ডায়াবেটিসের রোগীর অভাব নাই, চিকিৎসার অভাব নাই, কন্ট্রোল ন্যাশনাল ডাটা হচ্ছে লেস দেন 20%, যে 20%-এর লোকের হচ্ছে A1C মাত্র বিলো 7। আর যেটার জন্য মারা যাচ্ছে আমাদের রোগীগুলা, সুগার, প্রেশার, কোলেস্টেরল, এই তিনটা মিলে কন্ট্রোল হচ্ছে লেস দেন 2%। অবশ্যই এটা খুদ আমেরিকা তো লেস দেন 30%, আর আমরা তো নাই বললেই চলে। এর বড় কারণ হচ্ছে এডুকেশনের অভাব, যেটা আমার ফারহানা বলতে চাচ্ছিল যে এডুকেশনের অভাব। পেশেন্ট এডুকেশন নাই, আসে রুগীকে একটা চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দেই, কিছুই বুঝাইলাম না, রুগী কিছু বুঝলো না, তাহলে কেমনে হবে? পেশেন্ট এডুকেশন। তা আমরা যদি সবাই সমন্বিতভাবে, পলিসি মেকাররা এটা গুরুত্ব দেন যে খালি ইনসুলিন দিলেই তো কাজ হচ্ছে না, পেশেন্ট এডুকেশন দরকার, এডুকেটর দরকার, নার্স দরকার, যারা এগুলি শেখাবে, বুঝাবে। অত লিখে দিয়ে খালাস, তাহলে ইনসুলিনটা নিবে কিভাবে? ওটা কে বলবে? রুগী তো নেয় না ওই বইয়ে, কেমনে নিব, কিভাবে নিব, হাইপো হয়ে যাবে আমার। এটা যদি সে এখান থেকে আশ্বস্ত হয়ে যায় যে না এটা কোনো ভয় নেই, ওটা তো আমিই দিতে পারবো এখন, তাহলে আমরা আগাইতে পারবো। শুধু খণ্ডিতভাবে দেখে আগাইতে পারবো না, যেটা আমরা 50 বছরে পারি নাই, সবই তো আছে। তাহলে কন্ট্রোল 20% কেন, আমরা কেন 50%-এ না? তার মূল হচ্ছে ল্যাক অফ এডুকেশন অ্যান্ড মোটিভেশন। আমরা যদি রোগীদেরকে ওইভাবে এডুকেটেড, মোটিভেটেড করতে পারি, যেটা আপনার রোগ আপনাকেই ঠিক করতে পারবে। আমি হলাম হেল্পার আপনার, রমজানেও আপনার হেল্পার, কিভাবে রোজা রাখবেন, ইনসুলিন নিয়ে, এইটা বেরমজানেও আমরা হেল্পার, যে এইভাবে আপনি চলেন, আপনি ভালো থাকবেন, বাকিটা তো আপনার। আপনি যখন আপনার ডাক্তার হবেন তখন এটা সহজ, এটা কোনো জটিল ব্যাপারই না, এটা খুবই সহজ, এবং নর্মাল লাইফ ডিল করাটাও খুবই সহজ। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি এবং ম্যাডাম দুইজনই সাধারণ দর্শকদের জন্য খুব সুন্দরভাবে ডায়াবেটিসটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সে বিষয়ে একটা দিক নির্দেশনা দিলেন। ধন্যবাদ স্যার।